এত লুতুপুতু করার কিছু নাই। ডাজন্ট ম্যাটার তোমার ইনকাম আছে না নাই, তুমি বড়লোক ফ্যামিলি থেকে বিলং করো নাকি করো না। মানুষ কেন যেন এটাকে মিস ইন্টারপ্রেট করছে এরকম যে আমাকে সাইকোলজিস্ট বলছে আমার যেটা ভালো সেটা করতে হবে। আমার তো ওকে ভালো লাগে, আমি আসলে কথা বলছি, আমি কথা বলতে 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 আমাদের সম্পর্কে একটা ইন্টিমেসি শুরু হচ্ছে। এখন আমি আমার হাজবেন্ড বা ওয়াইফকেও ছাড়তে পারছি না, ওকেও ছাড়তে পারছি না, আমি এখন কি করবো? শোনার আগে তো এত মধু রে বাবা রে বাবা, এত মধু, এত কেয়ার, এত ভালোবাসা, না চাইতে চোখ দেখে সব বলে দিচ্ছে, ও তোমার বার্গার খেতে ইচ্ছে করছে, ও পিৎজা হাট পাঠিয়ে দিচ্ছে। এই মানুষটা বিয়ের পর আস্তে আস্তে বদলে যাচ্ছে, বদলে যাওয়ার পর এখন সে অন্য মেয়ের দিকে, স্পেশালি ছেলেরাই, মানে ছেলের কথাটা বলা হচ্ছে, হাজবেন্ডের কথা, সে এখন অন্য মেয়ের সাথে চ্যাট করে, অন্য মেয়ের সাথে সেক্সুয়াল মানে সুইট টক করছে। তাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া কি হয়েছে, মানে আমার মধ্যে কি সমস্যা হলো যে আমাকে বাদ দিয়ে এখন সে অন্য মেয়ের প্রতি ইনভলভ হচ্ছে। সব কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশ আর ইউকে টাইমটা অ্যাডজাস্ট করতে আমার একটু কষ্ট হয়ে যায়, বাট ঠিক আছে, মানে আমরা যেহেতু একটা ভালো নিয়াতে আসছি, টাইম ডাজন্ট ম্যাটার। মানুষকে মেসেজটা আমার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্ট। মানুষ পরেও দেখতে পারবেন, এখনো দেখতে পারবেন, তাই না? ভালো আছে আলহামদুলিল্লাহ। ওকে, আমি একটু জাস্ট বলে রাখি আমরা আসলে কোন বিষয়টা নিয়ে ডিসকাশন করব। প্রবাবলি অনেকে হয়তো দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পরকীয়া কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, কি করলে আমরা আসলে পরকীয়া থেকে নিজেদেরকে সেফ, মানে সমাজকে সেভ করতে পারি, আমি আমার পার্টনারকে সেভ করতে পারবো, নিজেও সেফ থাকতে পারি। দ্যাটস দ্য থিং যে আমরা আসলে এই বিষয়টা নিয়ে আসলে ডিসকাশন করব। আমাদের সমাজে না খুব মানে প্রকট আকার ধারণ করছে। অ্যাজ এ সাইকোলজিস্ট আমি কিন্তু এই জিনিসটা খুব বেশি দেখছি যে পরকীয়া প্রকট আকারে, মানে গ্রাফিক্যালি যদি বলা যায় খুব দ্রুত গতিতে বাড়ছে। সো আপনার কাছে কি মনে হয় যে কি কারণে পরকীয়া এত প্রকট আকারে বৃদ্ধি পাচ্ছে? I think there are so many reasons. আমি আসলে এই রিজনগুলো নিয়ে কখনো পড়াশোনা করিনি, আশেপাশে দেখে, বিভিন্ন কেস হ্যান্ডেল করে, মানুষের সাথে কথাবার্তা বলে, বা আমি হয়তো বা একটা ট্রাস্টওয়ার্দি মানুষ হিসেবে আমাকে এসে বলছে, আমি অনেকের অনেক ভেতরের ইনফরমেশন গুলো জানি যেটা বাইরে থেকে ফেসবুক দেখে বোঝা যাবে না। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে there are so many reasons। আজকে আমরা পুরোটা সময় ধরে এটা নিয়ে আসলে আলোচনা করব। তার মধ্যে যদি বলি, তার মধ্যে মূলত আমার কাছে মনে হয় যে আমাদের বিবেক ইমোশনাল কাজ করে না। হ্যাঁ, বিবেকের জায়গাটা যদি শক্ত থাকে এবং আমি যদি বুঝে শুনে একটা ডিসিশন নেই, একটা মায়া থেকেই তো আরেকজনের প্রতি মানে কমিটেড অবস্থায় মায়া হওয়ার কথা না। কেন হচ্ছে? কারণ ওই যে মূল্যবোধের অবক্ষয়, আমরা সমাজ বইয়ে পড়তাম না, আমাদের কোনো বেসিক মূল্যবোধটাই নাই হয়ে গেছে। আর এছাড়া অনেক ভ্যালিড রিজনস আছে যে একটা মানুষ হয়তোবা যেতে বাধ্য হন, কিন্তু আমি কখনো এই জিনিসটা মানে অ্যাপ্রিশিয়েট করতেই পারি না। উনি যত দুঃখেই থাকুক, উনার যত ভ্যালিড রিজনই থাকুক, একদমই পারি না। আমার কাছে স্টিল, মেবি তুমি আমাকে ওল্ড স্কুল বলতে পারো, আই ফাইন্ড ইট কোয়াইট ডার্টি। আমার কাছে মনে হয় যে এটা শেষ করে দেন তুমি নেক্সট চ্যাপ্টারে যাও। তুমি তাকে সত্যি কথা বলো, দেখো তোমার সাথে আমার পোষাচ্ছে না, তোমার সাথে আমার মিলছে না, মানে মিনিমাম এতটুকু আমরা করতে পারি। আমি তারপর কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা পার্টনারের ফোন মেসেজে দেখছি, অন্যভাবে দেখছি, তার গতিবিধি বা টাইমিং দেখে হয়তো বা বুঝছি এটা তো আরো খারাপ, আরো জঘন্য। তুমি আমার সাথে হ্যাপি না হলে আমার সাথে থেকো না, ব্যাপারটা তো অনেক সহজ, খুবই সহজ। এই তো। ওকে, আমার কাছে একটা জিনিস মনে হয়, বিয়া সাইকোলজিস্ট বা বিয়া মেন্টাল হেলথ প্রফেশনাল, আমরা প্রায় সময় একটা মেসেজ দিয়ে থাকি মানুষকে এইরকম যে আপনার মন যা বলছে সেলফ কেয়ার করেন, নিজেকে ভালোবাসেন, আপনার যা ভালো লাগে সেটা করেন। মানুষ কেন যেন এটাকে মিস ইন্টারপ্রেট করছে এরকম যে আমাকে সাইকোলজিস্ট বলছে আমার যেটা ভালো সেটা করতে হবে। আমার তো ওকে ভালো লাগে, আমি আসলে কথা বলছি, আমি কথা বলতে 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 আমাদের সম্পর্কে ইন্টিমেসি শুরু হচ্ছে। এখন আমি আমার হাজবেন্ড বা ওয়াইফকেও ছাড়তে পারছি না, ওকেও ছাড়তে পারছি না, আমি এখন কি করব? তো আমাদের মেসেজটা থাকে, এটা আসলে খুব হাস্যকর, মানে থাকে না যে যে কোনো একটা বাগধারা বা প্রবাদ বাক্য দেখবা, এই মুহূর্তে আমার এক্সাম্পল মনে পড়ছে না, যে একটা লাইন আছে আবার ওটা ঠিক উল্টা লাইনও আছে, বিকজ এক একজনের ক্ষেত্রে এক এক সময় এক একটা সিচুয়েশনে এক একটা ধরনের লাইন প্রযোজ্য। এখন আমরা বললাম অবশ্যই যে সেলফ কেয়ার করো,
সেলফ কেয়ার করা মানে তো অনেক হারাম জিনিস আছে, অনেক খারাপ জিনিস আছে যেটা সোসাইটির জন্য খারাপ, আমার বাচ্চার জন্য খারাপ, আমার সম্পর্কের জন্য খারাপ, কিন্তু আমার ভালো লাগতে পারে। হারাম বা অসুন্দর বা নিষিদ্ধ সব কাজে কিন্তু খুব মানে ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা কিন্তু ভালো লাগা ফিল করে। ওই ভালো লাগার সাথে যদি একটা গ্রোন আপ মানুষের সুস্থ ভালো লাগে আমরা এক করে ফেলি, তাহলে তো মানুষের আমি বলবো যে উনি বড়ই হননি, উনি বুঝেনি না যে আমার ওয়্যার টু স্টপ, আমার বাউন্ডারিটা কোথায়। ওয়াইফ হিসেবে বলো, হাজবেন্ড হিসেবে বলো, স্টুডেন্ট হিসেবে বলো, টিচার হিসেবে বলো, আমার তোমার যে সম্পর্ক এখানে একটা বাউন্ডারি আছে। হ্যাঁ, প্রফেশনাল রিলেশনশিপে একটা বাউন্ডারি আছে। আমার যখনই ওইটা ক্রস করছে তার মানে এই না যে দহরম মহরম থাকবে না, সুসম্পর্ক থাকবে না, আমি তোমার বাসায় আসবো না, তুমি আমার বাসায় আসবা না, আমি তোমার বেডরুমে বসে টিভি দেখতে পারবো না, নট লাইক দ্যাট। কিন্তু ওর মধ্যেও একটা সৌন্দর্য, বিউটি, কার্টেসি, ভদ্রতা এবং আমরা যে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি সেখানেরও তো কিছু পার্টিকুলার রিজন আছে, তাই না? মানে অনেকগুলো কারণ আছে আমাদের, বা চোখে সুন্দর লাগার ব্যাপার আছে, ওগুলোও কি একটু মেনটেন করলে কিন্তু হয়ে যায়। আমরা করছি না। আর দিন শেষে তো আমরা বাঙালি, দিন শেষে আমরা বাংলাদেশি, দিন শেষে আমরা মুসলমান, দিন শেষে। হ্যাঁ, তো আমি চাইলেই তো আমার এই পরিচয়টা ধুয়ে মুছে শেষ করে দিতে পারবো না যে আমি একদম মানে কি বলবো আমেরিকান হয়ে গেলাম, আমি একদম ইস্টার্ন ইউরোপিয়ান হয়ে গেলাম। আমার রং ওরকম না, আমার ফ্যামিলি ওরকম না, আমার বাবা ফোন করে ওভাবে কথা বলে না। আমি যখন বাবাকে এসে বলি বাবা আমার আই গট এঙ্গেজড, বাবা আমাকে মুভির মতো করে জড়িয়ে ধরে বলবে না মা কনগ্রাচুলেশনস, বিকজ এটা মুভি না। হ্যাঁ, আমার বাবা বলবে এঙ্গেজ মানে আমি জানি না কেন, তুমি কিভাবে এঙ্গেজমেন্ট করলা, মানে পাগল নাকি? বাসায় একটা অশান্তি হবে, এবং এটাই আমাদের জন্য স্বাভাবিক। আমরা এই সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমরা এভাবেই বিলং করি, আমাদের সোসাইটি এরকম, আমরা এভাবে বড় হয়েছে এবং আমরাও আমাদের বাচ্চাকে এগুলোই শিখাবো। তো আমরা এখন হয়েছে কি, ইন্ডিয়া থেকে একটা নিচ্ছি, পাকিস্তান থেকে একটা নিচ্ছি, ইউরোপ থেকে একটা নিচ্ছি, আফ্রিকান পিপল থেকে আরেকটা নিচ্ছি, নিয়ে আমরা একটা অদ্ভুত হয়ে গেছি। অদ্ভুত হলেও সমস্যা নাই, নীতিগতভাবে ভালো মানুষ হলে সবই করা যায় সৌন্দর্য রেখে। এখন এটা আমরা করতে পারছি না, বিকজ আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না যে ওয়্যার টু স্টপ, কোথায় শেষ করব, কোথায় আমার আর যাওয়া যাবে না। আমি ওয়েস্টার্ন পড়ছি, বাট আমি ওয়েস্টার্ন পড়তে পড়তে কোথায় থামলে একটু সুন্দর হয়, লাইক একটু ধর্মও ব্যালেন্স হয়, একটু আমার বাবা মা যে ভ্যালুসটা দিয়েছেন ওটাও একটু হয়, আবার শখ পূরণ হয়। আমি বলছি না যে শখ পূরণ করবেন না, এটা একটা এক্সাম্পল ছিল। তো আমি জানি না আসলে আমার কাছে খুব মানে আমার কাছে খুবই ফ্রাস্ট্রেটিং লাগে, দুঃখজনক হলেও সত্যি। আমি যখন এখন অনেক মানুষের সাথে কথাবার্তা বলি, ওনারা সমস্যা নিয়ে আসেন, আমার কাছে খুব ফ্রাস্ট্রেটিং লাগে। আমার কাছে মনে হয় আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করছি, আমরা কেউই জানি না, কেউই নিজের কাছেই শুদ্ধ বা ক্লিয়ার না। এজন্যই সবগুলো রিলেশন প্যাচ খেয়ে যাচ্ছে, আমার কাছে তাই মনে হয়। আমার কাছে আপু একটা জিনিস মনে হয়, যখন আসলে কাপল সেশন আমি বসি, স্পেশালি যখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কোনো একটা ঘটনা ঘটে, সেটা দুই পক্ষের দিক থেকে হতে পারে। তো আমি যখন জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনার যে এই সম্পর্কটা হয়েছে ঠিক কি কারণে হলো, তখন একদম ডিরেক্টলি একটা কমপ্লেইন থাকে, ও তো আমাকে সময় দেয় না, ও তো সারাদিন চাকরি নিয়ে ব্যস্ত। ওয়াইফের কমপ্লেইন থাকে, আমার হাজবেন্ড সারাদিন চাকরি নিয়ে ব্যস্ত থাকে। আবার যদি হাজবেন্ডকে জিজ্ঞাসা করি আপনি যে ভাইয়া এটা করলেন ঠিক কি কারণে, মানে কি হয়েছিল, আরে ভাইয়া বলেন না, আমার ওয়াইফটা কেমন যেন মোটা হয়ে গেছে, ওকে আর আগের মতো ভালো লাগে না, আমি তো পুরুষ, আমার তো একটা নিড আছে। এই যে আমাদের নিড, আমাদের ক্ষুধা, আমরা শুধু এই ক্ষুধার পিছনে ছুটে বেড়াচ্ছি। এন্ড এই ছোটার পেছনে যেটা হচ্ছে, আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্টটা পুরো ব্রেকডাউন হচ্ছে, আমরা লয়ালিটি ভুলে যাচ্ছি। আমরা জাস্ট মনে করছি যে আমার একটা ফিজিক্যাল নিড আছে, আমার সেক্সুয়াল নিড আছে, ওটাকে ফিল আপ করতে হবে। বাট আমার যে ইমোশনাল একটা নিড আছে, তার সাথে একটা বন্ডিং, ওই জিনিসটাকে আমরা ভুলে যাচ্ছি। সো আমি একটা ছোট্ট প্রশ্নতে আপনার কাছে আসবো। সেই প্রশ্নটা হলো, যদি আপু এই যে ভার্চুয়াল মিডিয়া আমরা যে এখন যে লাইভটা করছি, টু বি ভেরি অনেস্ট আমরা ফেসবুকের থ্রুতেই করছি, আপনি যদি ম্যাক্সিমাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা পরকীয়া কিন্তু এখানেই শুরু হয়। যারা এই ভিডিওটা দেখছে তারা অনেকেই হয়তো আই ডোন্ট নো সবাই, হয়তো এইখানে চ্যাট করছে, দেখো তোমাকে নিয়ে বলা হচ্ছে, তোমাকে নিয়ে বলা হচ্ছে, ইনবক্সে দিচ্ছে। আমি তো দেখে দেখে অভ্যস্ত। আমরা কি তাহলে আপু ফেসবুক ইউজ করবো না? আমরা কি আসলে তাহলে সোশ্যাল মিডিয়া থাকবো না? হোয়াটস ইওর অপিনিয়ন? হতে পারে না, এটা তো হতে পারে না। আমি আজকে তোমার সাথে কানেক্ট করে একটা ভালো নিয়তে মানুষকে মেসেজ দিচ্ছি ভায়া সোশ্যাল মিডিয়া, ভায়া ফেসবুক।
I found my husband on Facebook. ওকে। তো আমি তো তার সাথে তাকে ব্যাকআপ রেখে আরো 10 জন ফেসবুকের মানুষের সাথে সেম রিলেশন রাখতে পারতাম তো। লুকিয়ে তো 6-7 মাস 8 মাস পারতামই। তারপর জানাজানি হওয়ার পর চাইলে আমি আমার জোর দেখিয়ে পারতাম। আমি একদম বেসিক একটা এক্সাম্পল দিচ্ছি। বাট এটা কি সুন্দর হতো? এটা কি ভালো হতো? এটা তো হবে না। তো এজন্যই বলছি যে মূল্যবোধটা খুব ইম্পোর্টেন্ট, যে আমার এখানে থামতে হবে। আমার আর আমি একটা কথা বলি, আমি যদিও হিজাব করছি না, আমি যদিও অনেক কিছুই হয়তোবা করছি যেটা আমাদের একদম ট্রেডিশনাল ইসলামের মধ্যে পড়ে না, কিন্তু দিন শেষে ধর্মটা খুব ইম্পর্টেন্ট। যে আমার ধর্ম যেটা বলে ওটা না একটা কারণে বলে। নাইলে তুমি একটু দেখো, আমরা 2022 সালে আছি, মানুষের তো বিয়ে করার দরকার নাই। ফোন দিলে এ চলে আসছে, আরেক জায়গায় ফোন দিলে আরো সুন্দর মেয়ে চলে আসছে, আর এক জায়গায় একটা হাই পাঠালে গাড়ি চলে আসছে। এরকম বহু কিছু আজকাল হচ্ছে আমাদের আশেপাশে। মানুষ দিন শেষে তাও বিয়ে কেন করে? শাহরুখ খানের বিয়ে করার দরকার কি? দরকার তো নাই। কেন বিয়ে করছে? বিকজ আমার একটা ফেরার জায়গা লাগবে। পাখি যেমন সন্ধ্যাবেলা উড়ে উড়ে ঘুরে ঘুরে আবার একটা জায়গায় ফিরে যায়, আমাদেরও ফিরতে হবে যেখানে আমি আমার সব দিতে পারবো, সব বলতে পারবো, কোনো জাজমেন্টাল কিছু হবে না। আমার ফেক ইমপ্রেশন দেওয়ার কিছু নাই। মেকআপ সহও আসতে পারবো, মেকআপ ছাড়াও আসতে পারবো। হ্যাঁ, আমি সবচেয়ে ভালনারেবল সিচুয়েশন নিয়েও আসতে পারবো, খুব কনফিডেন্ট মানুষ হয়েও আসতে পারবো। আমি যে এত কনফিডেন্টলি কথা বলছি, বা তুমি যখন মানুষের কাউন্সেলিং করছো, এরকম কি হয় না যে আমাদের ভালনারেবল সিচুয়েশন নাই? আমাদেরকে ব্রেকআপ হয় না, বা আমাদেরকে মন খারাপ হয় না? আমরাও তো মানুষ। তো ওই সময় কিন্তু আবার আমাদের একজনকে লাগে, সেটাই কিন্তু আমার পার্টনার। তো সেই পার্টনারের সম্পর্ক যদি সুন্দর না হয়, ভালো না হয়, আর একটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, যে প্রত্যেকটা রিলেশন হচ্ছে গাছের মতো। আমি খুব প্রিপারেশন নিয়ে অমুক বাজার তুমুক বাজার অমুক জায়গা থেকে ঘুরে অমুক দোআঁশ মাটি এঁটেল মাটি সব খুঁজে টুজে বেস্ট কোয়ালিটির একটা গাছ লাগালাম, কিন্তু লাগিয়ে চলে আসলাম, গাছের আর যত্ন নিলাম না, সার দিলাম না, ক্লিন রাখলাম না। গাছ তো আমাকে বড় হবে না, গাছ তো যে ফ্রুটস তার কথা ভাবে দিবে না। তো যত্নটা দরকার। আমরা ভাবি কি যে রিলেশন হয়ে গেল মানে তো দেখবা তখন থেকে সমস্যা শুরু। রিলেশনের আগে তো এত মধু রে বাবা রে বাবা, এত মধু, এত কেয়ার, এত ভালোবাসা। না চাইতে চোখ দেখে সব বলে দিচ্ছে, ও তোমার বার্গার খেতে ইচ্ছে করছে, ও পিৎজা হাট পাঠিয়ে দিচ্ছে, তোমার আজকে বিরিয়ানির ক্রেভিং। প্রচুর কেয়ারিং। পরে কই যায়? পরে অসুস্থ হলে একটা ভাত বেড়ে দেওয়ার মানুষ নাই। তো বুঝো একই মানুষ কেন? বিকজ আমরা ভুলে যাই, উই টেক এভরিথিং ফর গ্রান্টেড। আমরা আর যত্ন নিতে চাই না। যত্ন নিলে কিন্তু আমার লাভ। আমি তার যত্ন নিচ্ছি মানে কিন্তু আমি ছোট হয়ে যাচ্ছি না। এটা একটা ইবাদতের মতো, আমার সোয়াব হচ্ছে, এন্ড ইটস মাই ডিউটি। ছেলে মেয়ে বাবা মা ভাই বোন সবার জন্য আলাদা আলাদা করে ডিউটি আছে। আমরা যেহেতু এখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে কথা বলছি, হাজবেন্ড ওয়াইফের কথাই আসে। আর এট দ্য সেম টাইম আমি যখন তোমার যত্ন নিব, একটা সময় তোমার মধ্যে যদি ওই ব্যাপারটা নাও থাকে, তুমিও শিখবা। যেমন আমি অনেক কাজ আমার হাজবেন্ডের সাথে বেশি করি। কেন করি? আমি যদি মনে করি যে এটা ওর ফ্যামিলি থেকে এই ট্রেন্ডটা ওর শিখে আসেনি, এভাবে এক্সপ্রেশনটা ওর হয় না, যেটা আমার কাছে খারাপ লাগে বা আমার কষ্ট লাগে বা আমার মনে হয় এরকম করলে আরো সুন্দর হতো, আমি ওইটা ওর সাথে বেশি করি বা চেষ্টা করি আমার তরফ থেকে কোনো কমতি না থাক। আমি 10 বার করলে ও তো একবার করে দেখে শিখবে বা অ্যাপ্লাই করবে। আস্তে আস্তে এখন না হোক 5 বছর পর মেবি আমরা সিঙ্কটা সুন্দর হবে। তো আরেকটা ভিডিও আমি দেখছিলাম কদিন আগে, যে আমরা ভাবি যে যেমন আমরা যখন কোনো অফিস জয়েন করি, আমরা তো এটাই ভাবি না পরের দিন প্রমোশন দিয়ে দিবে। আমার কাজ করতে হবে, জ্যাম ঠেলে বাসায় ফিরতে হবে, অনেক জায়গায় সিচুয়েশন বুঝে কথা বলতে হবে, অনেক জায়গায় পছন্দ হবে না, স্টিল ধৈর্য সহ্য নিয়ে বসে থাকতে হবে, আমার পারফরমেন্স দিতে হবে। এরপর একটা সময় এসে ওই জায়গায় আমার একটা শক্ত অবস্থান তৈরি হবে, তখন আমার মতো অনেক কিছু হবে। তো আমি এসেই বাড়ির বউ ভাবলাম সব উল্টায় পুল্টায় দিব, বা শাশুড়ি ভাবলেন এরে আর কিছুই করা যাবে না, বা হাজবেন্ড ভাবলো পেয়ে গিয়েছি সোনার টুকরা, এখন তো বউ যাবি কই, ডিভোর্সি তকমা নিবি, হবে না। এগুলো করি বলেই সমস্যা হয়। আপু আমার আরেকটা ডাইমেনশন থেকে একটু দেখতে পারি, সেটা হলো এরকম
যে অনেক ছেলে, স্পেশালি ছেলেদের ধারণা যে অনেক কষ্ট করে কনভিন্স করছি মেয়েটাকে, বিয়ে করা শেষ, এবার তুমি কই যাবা, বেবি হয়ে গেছে, তোমার যাওয়ার জায়গা নেই, এখন আমি যাই করি না কেন তুমি কই যাবা, তোমার তো ইনকাম করার সোর্স নেই, তুমি তো ইনকাম করছো না, এখন বেবিকে তুমি সামলাবা নাকি তুমি ইনকাম করবা, তাহলে আমি এখন যাই করি না কেন এইটা এখন তোমাকে মেনে নিতে হবে, তোমার কোনো অপশন নেই। এইটা একটা ছেলেদের মানে খুব কমন বৈশিষ্ট্য। অ্যাজ এ মেল পার্সন আমি এই জিনিসটা অনেক ক্লায়েন্টের মধ্যে দেখি যে আমার ইচ্ছা, আমার ভালো লাগে, আমি অনেক মানুষের কথা বলতে ভালো লাগে, আমি তার সাথে সেক্স চ্যাট করতে মজা পাই, এবং মজা পাই দেখে আমি বারবার করছি, আমি আমার ওয়াইফের সাথে কিন্তু ইন্টিমেট হচ্ছি না, আমি আমার ওয়াইফকে সময় দিচ্ছি না। অন্যদিকে আমি অন্য মেয়েদেরকে, সেটা আমার অফিসে হোক, আমার বাইরে হোক, তাদেরকে আমি প্রচুর সময় দিচ্ছি, তাদেরকে নিয়ে ডেট করতে যাচ্ছি, কফি শপে যাচ্ছি, আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি না। ওয়াইফ কিন্তু সারাদিন বাসায় বসে একা আছে। সো এই জায়গাটা আপু আসলে বলতে গেলে যদি একদম সহজ বাংলা বলা হয়, এটা ক্যারেক্টারের সমস্যা। আপনি কোনো ডিসঅর্ডার দিয়ে বলতে পারবেন না যে তার ডিসঅর্ডার হয়েছে, তার মেন্টাল কোনো সমস্যা না, তার ক্যারেক্টারের সমস্যা। এই সময় কি করণীয়? কঠিন প্রশ্ন। আমার কাছে আমি কি করি সেটা বলি। আমার কাছে মনে হয় যে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, বিকজ কনফিডেন্সের একটা সৌন্দর্য আছে, কনফিডেন্সের একটা ভয় আছে। হ্যাঁ, এত লুতুপুতু করার কিছু নাই। ডাজন্ট ম্যাটার তোমার ইনকাম আছে না নাই, তুমি বড়লোক ফ্যামিলি থেকে বিলং করো নাকি করো না, তুমি কি খুব দামি গাড়িতে আসো না রিক্সায় আসো, ডাজন্ট ম্যাটার। আমার পার্সোনালিটি, আমি কে, আমি কিভাবে বড় হয়েছি, সেটাই আমার কনফিডেন্স। আমার মতো দুনিয়া আর অন্য কোনো মানুষ নাই। হ্যাঁ, আমার থেকে ভালো পাবা, আমার থেকে খারাপ পাবা, আমাকে আর পাবা না। এই কনফিডেন্সটাও থাকা উচিত। আর যখনই আমরা একটা সম্পর্কে সৎ থাকবো, একটা কনফিডেন্স চলে আসে যে আমি তো আমার বেস্টটা ওকে দিয়েছি, ভাই অন্যরা 2 দিনের, এরা যাবে কই, তুমিও কনফিডেন্ট থাকো। আমরা ভালনারেবল হয়ে যাই, হাত পা ধরি, থাকো, ফোনে কথা বলো না। আমি বলছি না হি ইজ রাইট, বাট এটা তাকে আরো সুযোগ করে দেয় যে ইনি তো আছেই, ইনি তো আর যাচ্ছে না। এবং তখন জিনিসটা ওপেনলি চলে আসে। একটা সময় আমরা যখন ওই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার শুরু হয়, তখন লুকিয়ে লুকিয়ে করে, ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখে, বা চায় যে আমি আমার মতো থাকি, এটা কেউ জানুক না, সংসার টিকে যাক। স্টেজ বাই স্টেজ দিন যেতে যেতে তো জিনিসটা এরকম থাকে না, ওপেন হয়ে যায়, তখন আর রাগ ঢাকের বিষয়টা থাকে না। ওই সময় আসলে এত ভালনারেবল হওয়ার কিছু নাই। আপনি ভালনারেবল হতে পারেন শুধুমাত্র আপনার সৃষ্টিকর্তার কাছে, যায় না মেসে। ওই লোকের সামনে ভালনারেবল হওয়ার কোনো দরকার নাই। এটা তাকে স্ট্রেংথ দেয়, এটা তাকে অনেক একটা অদৃশ্য একটা শক্তি, একটা মজা দিয়ে দেয়। কেন দেয় আমি জানি না, আসলে দেয়, এবং এটা তার মিসইউজ করে। উনি যদি এতই ভালো মানুষও, তুমি তো এই কাজটা করতো না, তাই না? এবার একটু আমি ফিমেল পয়েন্ট অফ ভিউতে আসবো। আমি সাইকোলজিস্ট হওয়ার সুবাদে অনেকগুলো মানুষের বিষয় বুঝতে পারি, আমি কাউকে ইন্টেনশনালি বলছি না, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিছু কিছু ফিমেল পারসন বলেন যে আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি আমাকে স্যাটিসফাইড করতে পারেন না, আমার ফিজিক্যাল যে নিডটা আছে এটা স্যাটিসফাইড করতে পারেন না। সো আমার থেকে জুনিয়র বা আমার থেকে আমার সমবয়সী বা আমার সারাউন্ডিং এ এমন কিছু ছেলে আছে যাকে দেখলে আমার খুব ভালো লাগে, তাদের ফেস দেখলে আমার খুব পছন্দ, সে খুব স্মার্ট, সে খুব সুন্দর করে কথা বলে, আমার তাকে প্রচন্ড ভালো লাগে, বাট আমার হাজবেন্ডে ছাড়তে পারছি না, কারণ তার সাথে আমার সামাজিক সম্পর্ক হয়ে গেছে। এই ক্ষেত্রে ওই মেয়েটা অ্যাকচুয়ালি বা ওই মহিলাটা অ্যাকচুয়ালি কি করণীয়? তাকেও ভালো লাগছে, দুজনকে ভালো লাগছে, তার হচ্ছে একটা ফিজিক্যাল নিড আর একটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। কোনো দরকার নেই তো সামাজিক দায়বদ্ধতা থাকার। You live it and start another new chapter, এবং ওইটার রিস্ক, ওইটার সমস্যা, ওইটার সুবিধা সবই আপনারই বহন করতে হবে। আমার কাছে মনে হয় কি, দেখো আমাদের ইসলামে বলা আছে ডিভোর্স হচ্ছে একদম আল্লাহর সবচেয়ে অপছন্দের হালাল, বা করা যাবে, মানা নাই। কারণ তুমি বছরকে বছর ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, অন্যান্য সমস্যা হোক, খালি কষ্ট পেয়ে একটা মানুষের সাথে থাকবা, তোমার জীবনটা আসলে এত সস্তাও না। তুমি এটা এন্ড করার তোমার রাইট আছে, মেয়েদেরকে রাইট দেওয়া হয়েছে ধর্মীয় ভাবে, আমি ইসলাম ধর্মের যেহেতু সেখান থেকে বলছি। এবং এট দ্য সেম টাইম তোমার আর একটা নতুন লাইফ সুন্দর মন নিয়ে শুরু করার তোমার রাইট আছে, সামাজিকভাবে, সোশ্যালি, সবভাবেই। হ্যাঁ, মানুষ কথা বলতে পারে, জাস্ট ডোন্ট কেয়ার। কিন্তু আমার এই জিনিসটা পছন্দ, মিড পয়েন্টে ঝুলে থেকে দুইজনকে ফিড করা। এর থেকে এটা ছেলে হোক আর মেয়ে হোক, এই জিনিসটা আমার কাছে খুব খুব অসুন্দর, খুব খুব নোংরা, খুবই খুবই জঘন্য।
হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রবলেম কিন্তু সলভ করা যায় যদি দুই পক্ষ চায়, এক পক্ষ চাইলে হবে না। তুমি খেয়াল করেছো কিনা, দুর্ভাগ্যজনক যে সবসময় আমাদের কাছে যখন কাউন্সেলিং এ আসে মানুষজন, একজন মানুষ আসেন, আরেকজনকে আনাই যাচ্ছে না। এরকম হয় না যে সে আসবেই অনেক। না, এরকম কেস কিন্তু অনেক বেশি। তো আমার ওয়াইফ আমাকে নিয়ে একটা প্রবলেমের কথা বলছে এবং সে কাউন্সেলিং এর কথা বলছে, যেখানে একজন মিড পয়েন্ট থেকে আমারও ভুল ধরিয়ে দিবে এবং তার ভুলগুলোও সে ধরিয়ে দিবে। এখানে তো মিথ্যে বলার বা অতিরঞ্জিত বলার কিছু নেই। তিনজন একসাথে এক টেবিলেই কথা হবে। আমি আমার সম্পর্কের জন্য কেন যাব না? কিন্তু বাঙালি ম্যাক্সিমাম মানুষকে, যিনি এখানে মানে ধরো আপার হ্যান্ড নিয়ে আছেন বা ভিকটিম না, ওনারা যেতে চান না। এটা একটা ট্যাবু, বা একটা মনে হয় যে গেলেই আমি ছোট হয়ে গেলাম এবং সে একটা কথা বলার সুযোগ পেয়ে গেল। আমরা কেন জানি যাই না। কিন্তু আমি যদি আমার সম্পর্ককে ভ্যালু করি, আমার যাওয়া উচিত। যেমন আমি আমার হাজবেন্ড যদি বলে যে তোমার এখানে আমার সমস্যা মনে হচ্ছে, আই এম রেডি টু গো এনি টাইম এনিওয়্যার, ইউকে, বাংলাদেশ, তোমার সাথে অনলাইন কনসালটেশন, আমার কোনো সমস্যা নাই। বিকজ আমি গ্রো করতে চাই, বিকজ আমার সমস্যা থাকলে আমি ওটা সমাধান করতে চাই, কোনো না কোনো সমাধান তো আছেই। এখন আমি যদি না চাই, দ্যাটস এ প্রবলেম। এটা অনেক বড় সমস্যা। এভাবে কুড়ে কুড়ে তো থাকা যায় না। একটা মানুষ কত সহ্য করে সংসার করবে? সংসার এমনি কঠিন। সংসার তো বাইরে দিয়ে দেখতে সহজ, ফেসবুকে প্রোফাইল পিকচারটা তো সহজ, কিন্তু সংসার অনেক কঠিন। তুমি এখন যেখানে যেই জায়গাতেই যাও, হ্যাঁ, আমি রিসেন্টলি ব্লগ স্টার্ট করেছি, সবাই বলে স্পটলেস, বাট আই হ্যাভ মাই ওন প্রবলেমস, আই হ্যাভ মাই ওন স্ট্রাগল। এটা তো অস্বীকার করাটা তো বোকামি, এটা তো একটা গাধার মতো কাজ। আমি কেন করব? আই হ্যাভ মাই প্রবলেমস। আমি জাস্ট এটা ওই যে স্ট্যাটাস লিখে লিখে সোসাইটিকে জানাতে চাই না। হ্যাঁ, আমি পজিটিভ দিকে ফোকাস করি এবং আমার নতুন নতুন বিয়েও বলা যায় না, যেহেতু আমরা লং ডিস্টেন্সেই ছিলাম 2 ইয়ার্স, দেন 2 ইয়ার্স হতে যাচ্ছে। আমি যেহেতু 4 বছর থেকে মানুষটাকে চিনি, আমি বুঝি, সম্মান করি, সে আমার হাজব্যান্ড, বা সেও চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি, আমরা দুজনেই বুঝতে পারছি। এই জায়গায় এসে আমি তাকে সময় দিচ্ছি, তাকে সুযোগ দিচ্ছি, তাকে শিখাচ্ছি, এবং সেও আমাকে অনেক কিছু, আমি যেগুলা পারতাম না, জানতাম না, আমি শিখছি। এই ওপেন মাইন্ড এবং সততাটা থাকতে হবে, তাইলেই ম্যাক্সিমাম সংসার টিকে যায়। এখন না থাকলে তো আর কিছু করার নাই। আর একতরফা কিচ্ছু হয় না। একতরফা কিচ্ছু হয় না মানে একতরফা এফোর্ট দিয়ে কোনো সম্পর্ক হয় না। ধরো তোমার মা হেলদি তোমাকে সম্পর্ক। হ্যাঁ, তোমার মা তোমাকে বুঝেই না, তুমি 200% বুঝে বুঝে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত মনে করে করে করছো, হবে না। আর হাজবেন্ড ওয়াইফ তো বাইরের দুইটা ফ্যামিলির আলাদা মানুষ, আরো হবে না, খুব স্বাভাবিক। অবশ্যই। আপু, এবার একটু আসবো যে আমাদের সমাজে আরো একটা খুব মানে কমন সিনারিও আমার হুম, দৃষ্টিতে, আমার দেখা, সেটা হুম, হলো এইরকম: যখন একটা পার্সন, সেটা মেল হোক বা ফিমেল হোক, হুম, যখন একটা নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় সমাজে খুব উচ্চ লেভেলে, সেটা হতে পারে তার ক্যারিয়ারে কিংবা তার সোসাইটিতে, তখন সে জানে যে আমার কাছে অনেকেই আসবে, হুম, বিকজ আই হ্যাভ দ্য পাওয়ার, আই হ্যাভ দ্য সুপ্রিয়ার পাওয়ার। হুম, তখন সে এটাকে মিসইউজ করা শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে। স্পেশালি মেল ফিগার একটু বেশি করে থাকেন আমার হুম, দেখাতে। হুম, সো অ্যান্ড ফিমেল যারা তাদের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে, তারা কিন্তু তার কাছেই বারবার চায়। একটা স্ট্রাগলিং মেল পার্সন কাছে তারা যায় না, তারা কিন্তু জানে যে উনি একজন কিছু সিনিয়র, তার ক্যারিয়ারটা খুব স্টাবলিশ, তার হ্যাঁ, অলরেডি বিয়ে করা বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, বাট আমি তারপর তার পিছিয়ে ছুটছি বিকজ আই নো দেয়ার ইজ এ সিকিউরিটি। বাট হুম, যেই ছেলেটা স্ট্রাগল করছে, সময় লাগবে, হুম, ক্যারিয়ার কোথায় কি করবে আমি জানি না। সো এই ফিমেল পার্সন গুলো, এই একজন মেল পার্সন যিনি কিনা একটা সুপ্রিয়ার রোল প্লে করছে, কি হুম। করা যেতে পারে? আচ্ছা, অনেক মেয়ে এই মুহূর্তে আমার এটা দেখছেন, দেখবেন। আমার এই হুম, মানুষগুলোকে পছন্দ না। আমি ছেলে মানুষের কথা বাদ দিচ্ছি। কেন বাদ দিচ্ছি? ছেলে মানুষদের কাছে তো মেয়ে মানুষগুলা যাচ্ছে। হুম, মানে এইটা না আমি ছেলেদের সাপোর্ট করছি। সে তো একটা ঘৃণিত মানুষ। সে তো তার বাউন্ডারি বুঝে জঘন্য কাজ করছে। সে ভুলে গিয়েছে তার ওয়াইফের প্রতি কি কর্তব্য, কি দায়িত্ব। এখানে উনি ঘৃণিত মানুষ, আমি ওনাকে অ্যাবসলিউটলি হেট করি, দ্যাটস ফাইন। এট দ্য সেম টাইম আমরা যারা মেয়ে, বাবা, আমার কেন রাত ৩টার সময় আরেকজনের হাজব্যান্ডকে নক করতে হবে? কেন? আমার পার্সোনালিটি কোথায় থাকে? মানে খুব ক্লোজ ফ্রেন্ড,
খুব ইম্পর্টেন্ট কাজ, কালকে একটা শুটিং, ভোরবেলা একটা এমার্জেন্সি, দ্যাটস এ ডিফারেন্ট কেস। কিন্তু হাই, কি করছো? ঘুমিয়েছো? ভাত খেয়েছো? ডিনার ডিনার করেছো? এটা কেন? এটা কেন? ফ্রেন্ড তো অন্য জিনিস, ফ্রেন্ডরা তো আমরা তো 2টা ফ্রেন্ড সার্কেল একসাথে হ্যাং আউট করি, ওটা সমস্যা নাই। তো আমার কথা হচ্ছে আমি ওরকম জায়গায় একটা পা দিব কেন? এবং ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি যারা এরকম জায়গায় পা দেন এবং সাকসেসফুলি আবার 2টা সংসার ভেঙে এক হন, ইনারা কখনোই ভালো থাকেন না। কারণ ইনাদের মধ্যে ওই ছেড়ে দেওয়ার প্রবণতা এতই বেশি যে ওনারা নেক্সট টাইম আবার পরবর্তীতে আবার আরেকজনকে জানাচ্ছে ডিনার কখন করলাম, মনটা কেন ভালো না, সেকেন্ড জন্য কেন বুঝে না। কেউ তোমাকে বুঝবে না। বিশ্বাস করো, দুনিয়ায় এমন কোনো পারফেক্ট মানুষ নাই যে আমাকে 100% বুঝে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। 50% বুঝতে পারে, 60% বুঝতে পারে, কপাল ভালো হলে 70% বুঝতে পারে। আমি তাকে ট্রেন করে আমার ভ্যালু, আমার মহত্ব তাকে যদি বুঝাতে পারি আমার স্যাক্রিফাইস দিয়ে, আমার তার প্রতি সত্যিকারের অনেস্টি দিয়ে, আমার আশেপাশে মানুষের সাথে ব্যবহার দেখে সে সম্মান করে আরো 3% আমার জন্য বাড়িয়ে দিতে পারে। কিন্তু কেউ আমাকে 100% বুঝবে না, এটা তো আশা করাটাই বোকামি। তো আমার কাছে মনে হয় বিয়ের ক্ষেত্রে আমার এটা মাথায় রাখতে হবে, যদি খুব বড় বা নোংরা কোনো সমস্যা না থাকে, সমস্যা সবারই আছে, সেক্ষেত্রে আমাদের দুইজনেরই মাথায় রাখতে হবে যে আমার এই বিয়েটা চালিয়ে নেওয়ার জন্য আমার পরিশ্রম করতে হবে, আমার এফর্ট দিতে হবে। দুই পক্ষ যখন করবে একটা সময় যেতে সেট হয়ে যায়, মানে এগুলা ইস্যু আর আসে না। তো আমি বলবো যে আমাদের মেয়েদের অনেক কিছু সমস্যা আছে, যে আমি কখন কাকে কখন কোন সময় নক দিব, কতটুকু কথা বলবো। এখন মেয়ে আছে বলে আমাদের একটা পাওয়ার আছে, বিকজ আমরা জানি যে মানুষ ইজিলি গেট অ্যাট্রাক্টেড। হ্যাঁ, আমি জানি, মেয়েরা জানে, এবং মেয়ে আরো অনেক কিছু বেশি ছলাকলাও জানে। হ্যাঁ, যে কি করলে, কখন কোথায় কি হলে, কোন পজিশনে কি বললে ইট উইল ওয়ার্ক, এবং এটা পুরো এখানেই হ্যাঁ উইক ফিল করবে। এটা তো খুবই নিম্ন মানের ব্রেনের পরিচয়। এই মেয়ের কোনো পার্সোনালিটি নাই, তার কোনো বিবেক বোধ নাই, সে অবশ্যই একজন ভালো মানুষ না। সে সে ডার্টি জিনিস নিয়ে তার জীবনে চলাফেরা, এবং এই মানুষটাকে নিয়ে কিন্তু আর যাই হোক সংসার হয় না। বিকজ আমার ওয়াইফ মানে সে হচ্ছে আমার 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 বাচ্চার মা। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যে বলে না যে অনেক আনহ্যাপি ম্যারেজ আছে আশেপাশে, তো ওখানে আমার রিফ্লেকশন আমার হাজবেন্ড, এবং এবং আমি হচ্ছে তার রিফ্লেকশন, সে আমাকে কতখানি ভালো রেখেছে। হ্যাঁ, তো আমি যদি আসলে আমার পার্টনার দুজনেই যদি খারাপ থাকি, ওটা দেখে বোঝা যায়, এবং কারোরই ভালো লাগে না এই দমবন্ধ ব্যাপারটা। তো আমার কাছে মনে হয় যদি দুটা ভালো মানুষ হয়, একসাথে থাকতেই চায়, কথা বলা, কমিউনিকেশন ইজ দ্য কি। আমরা কথা বলি না, আমরা অভিমান করে করে রেখে দিই, স্পেশালি মেয়েরা। আমারও এই সমস্যা আগে ছিল, আমি খালি অভিমান করে এভাবে বসে থাকতাম, অ্যাজ ইফ কেউ আমাকে নক করে সব বুঝে নিবে, লিখে নোট ডাউন করবে আর কি। হ্যাঁ, ওয়েটার আসছে, কি খাবেন, মেনু। আসলে কেউ করবে না। তো আমি এখন কথা বলা শিখেছি, আলহামদুলিল্লাহ। আফটার 30 আমি কথা বলা শিখেছি, অন পয়েন্ট কথা বলা শিখেছি। এটা আমার নিজের জন্য একটা অ্যাচিভমেন্ট। সেটা প্রফেশনাল ক্ষেত্রে বলো, কাজের ক্ষেত্রে বলো, হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে বলো, শাশুড়ির সাথে বলো, সমাজে বলো, টিভি শোতে বলো। আমাকে অনেকে টিভি শোতে নিতে একটু এম্বারাসড ফিল করেন, যে ও তো বেশি সত্য কথা বলে দিবে। হ্যাঁ, টিভিতে তো কিছু নিয়ম কানুন থাকে, উমুকের বিরুদ্ধে বলা যাবে না, হ্যাঁ তুমুকের বিরুদ্ধে বলা যাবে না, এটা একটু পলিটিক্যাল ইস্যু হয়ে যায়। আমি তো গড়গড় করে সত্যি কথা বলে দিই। তো হ্যাঁ, আমি যেহেতু 12 বছর 13 বছর মিডিয়াতে কাজ করেছি, কিছু বাউন্ডারিজ থাকে, বাট এই বাউন্ডারির সর্বোচ্চ ব্যবহার, সুন্দর ব্যবহার আমি মানুষ হিসেবে, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, একজন শিক্ষিত নারী হিসেবে করতে চাই। দ্যাটস দ্য থিং। আমরা একটু প্রশ্ন নিই, অনেক মিডিয়ার প্রশ্ন আছে। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন আসলে জমে আছে। আপু যদি প্রশ্ন নিতেন আপনি। স্পেসিফিক কোশ্চেন।
কাঠগোলাপ নামে একজন কমেন্ট করেছে যে মানসিক শান্তির উপরে কিছু নাই, সম্পর্ক মানসিক দিক দিয়ে যে সম্পর্ক শান্তি দেয় না সে সম্পর্ক না থাকাই ভালো। উনি খুব সত্যি কথা বলেছে। দিন শেষে হচ্ছে মানে শান্তি খুঁজি আমরা। প্রশান্তি, আমি একটু প্রিসাইজ বলি, প্রশান্তি, শান্তির প্রশান্তি, থেকে উপর, প্রশান্তি। হ্যাঁ প্রশান্তি, যে আমার আরাম, আমার কোনো আলাদা স্ট্রেস দিচ্ছে না ওইটা। তার জন্য যে অনেক দামি গাড়ি দামি বাড়ি লাগে তা কিন্তু না। যে আমি একটা এই প্রবাদগুলো আসলে সত্যি। সত্যি কথা, একদম সত্যি, যে আমি একটা খারাপ জিনিস তিক্ত জিনিস নিয়ে সাফার কেন করব? তার থেকে শূন্য থাকুক, আমি একা একা নিজেকে ভালো রাখি। দ্যাটস রাইট। আমার বাবাও এই কথা বলতেন যে তোমরা যদি ঠিক মতো মানে বেস্ট স্টুডেন্ট না হও, আর যদি শুনি কারোর সাথে বেয়াদবি করেছো, আমি তোমাদের বাসায় রাখবো না। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমার গোয়ালের এইসব গরু দরকার নেই, গরু হবে A1 ফার্স্ট ক্লাস, তাইলে আমার বাচ্চা, বাসায় থাকবা, আদর করব। পাপা আমাদের এই ডায়লগ গুলা দিয়ে দিয়েই বড় করেছে। আচ্ছা, আমরা যেহেতু আছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে কথা বলছি, আমার মনে হয় যে থাকে না অনেক রিজন আছে, আমরা কিছু রিজন নিয়ে বলতে পারি, যেহেতু পুরা শো আমরা আজকে মোটামুটি একটা টপিকেই যাব। তোমার ওখানেও যদি কেউ কোয়েশ্চেন করে, কোয়েশ্চেন আমাদেরকে রাখতে পারো, আমরা দুজন মিলেই আলোচনা করতে পারি। আমাকে ইনবক্সে কিছু প্রশ্ন করেছিলেন আগে থেকে, আমি যেহেতু পোস্ট করেছিলাম, আমাকে অনেকেই মানে ক্লায়েন্ট না, তারা আসলে আমার ফলোয়ার ছিলেন, ফেসবুকের থ্রুতে হোক কিংবা ভিডিও থ্রুতে। তাদের একটা কথা ছিল যে মানে একটা কমন প্রশ্ন ছিল এইরকম যে আমি যখন প্রেম করতাম তখন সে আমাকে প্রচন্ড ভালোবাসতো, আমাকে খুব কেয়ার করতো, আমার চোখে এক ফোঁটা পানি সে সহ্য করতে পারতো না। এই মানুষটা বিয়ের পর আস্তে আস্তে বদলে যাচ্ছে, বদলে যাওয়ার পর এখন সে অন্য মেয়ের দিকে, স্পেশালি ছেলেরাই, মানে ছেলের কথাটা বলা হচ্ছে, হাজবেন্ডের কথা, সে এখন অন্য মেয়ের সাথে চ্যাট করে, অন্য মেয়ের সাথে সেক্সুয়াল মানে সুইট টক করছে। তাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া কি হয়েছে, মানে আমার মধ্যে কি সমস্যা হলো যে আমাকে বাদ দিয়ে এখন সে অন্য মেয়ের প্রতি ইনভলভ হচ্ছে। সো এইটা একটা খুব কমন কোয়েশ্চেন, অনেকগুলো মানে ফিমেল ফলোয়ার আমাকে এই প্রশ্নটা করেছেন। সো আপু এই জায়গাটাতে কি বলো, মেয়েটার কি দোষ, যে সে কি বদলে গেছে, সে কি মোটা হয়ে গেছে, সে কি কালো হয়ে গেছে, সে কি শুকায় গেছে, কি হয়েছে তার? এটা তো খুব কঠিন প্রশ্ন। তার কিছুই হয় নাই, সে আগের মতোই আছে, বা কিছু পরিবর্তন তার সাথে সাথে তার হাজবেন্ডেরও তো হবে। তুমি যেই বডি ওয়েট নিয়ে বিয়ে করবা, 10 বছর পর সেই বডি ওয়েট, সেই ফিটনেস, সেই চেহারা, সেই আবেগ, সেই ইয়ে থাকে না। আমার মনে হয় টাইমের সাথে সাথে সম্পর্কগুলার টাইপ বদলায়। যেমন শুরুতে যখন আমরা ডেটিং ফেজে থাকি, ওই সময় আমরা খুব রেডি হয়ে বেস্ট ড্রেস নিয়ে, ব্যাগ নিয়ে, গুড গুড করে হিল পরে হেঁটে হেঁটে যাই। হ্যাঁ, তারপর আস্তে আস্তে দেখবা যে উইদাউট মেকআপ রেডি হওয়া না ছাড়া বাসার নিচে বাসার কাপড়ে বের হচ্ছে, বিকজ ইউ হ্যাভ দ্যাট কমফর্ট জোন। বিয়ের পর তো আরো মানে সে তোমাকে সব অবস্থায় দেখবে। হ্যাঁ, এখানে আর আদব লেহাজ কিছু নাই, কিন্তু যদি সম্মান থাকে, কিছু নেই, সবই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাগ থাকের কিছু নাই। যদি সম্মান থাকে, যদি ইচ্ছা থাকে যে না আমরা একসাথে গ্রো করব, আমরা একসাথে বুড়াবুড়ি হব, আমার মনে হয় ওইটাই এনাফ। এখন কোথায় যিনি একটা সুর কেটে যায়, তবে এটা ঠিক, এটাও এক্সপেক্ট করাও ভুল যে প্রপোজ করার আগের ফেজটা যেরকম হবে সম্পর্কের পরের ফেজটা একদমই এরকম হবে না। প্রপোজ করার আগে মানুষ বাসার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, রিক্সাতে 2 ঘন্টা বসে থাকে, না চাইতে 10টা ফ্লাওয়ার্স আনে, আর এখন বউ বলে আমার একটা ফ্লাওয়ার্স দিও, একটু ফেসবুকে পিকচার দিব, সেটা আনতেই সে অফিস থেকে ভুলে যায়। তো এটা মানে এই না যে সে মানুষটা খারাপ। আমি বলবো এটা একটা ফেজ, যে ওই ফেজটাতে আমরা নাই। এবং আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট মনে হয় যে লাইফের প্রত্যেকটা ফেজ মানে এনজয় করা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রেমের আগের সময় তুমি বিয়ের পর পাবা না, যদিও তুমি বিয়ে করার জন্যই প্রেম করছো। তো প্রেমের মধ্যে হালাল ভাবে যতটুকু সৌন্দর্য আছে, যতটুকু এনজয় করা যায়, যতটুকু সময় কাটানো যায়, যতটুকু রাতে মিষ্টি করে কথা বলা যায়, জাস্ট ডু দ্যাট। বিকজ এরপর তোমার কাছে আসলে পেঁয়াজ মরিচ মানে আদা রসুনের লিস্ট চলে আসবে, তোমার এই সুযোগটা থাকবে না। আমার আজকে এটা হলো ওটা হলো, অন্যরকম প্রায়োরিটি আসবে। আমি এখন বিয়ের পর, এখন যেহেতু আমার বেবি নেই নাই, এটা আমার একটা ফেজ। সো আমি এটার বেস্ট মানে ইউটিলাইজেশনটা করতে চাই, কারণ কালকেই বেবি আসলে আমার প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাবে। আমার ইচ্ছা করবে না যে আমি ফারহান মিয়ার জন্য একটা বার্গার এভাবে সাজিয়ে গুছিয়ে ট্রেতে করে দিই, বলবো বার্গার বানিয়ে খাও, বা খুব বেশি রেডি হয়ে দিয়ে আসবো। মানে রেস্টুরেন্ট স্টাইলে আমার সার্ভ করার ধৈর্য এনার্জি থাকবে না, সময় থাকবে না, বিকজ আমার প্রায়োরিটি চেঞ্জ হবে, তারও প্রায়োরিটি চেঞ্জ হবে। সেরা আমি আমার জন্য আর কাপড় কিনবো না,
আমি বাচ্চার জন্য কাপড় কিনতে হয়তো ব্যস্ত থাকবো, ইনশাল্লাহ আল্লাহ সেই তৌফিক দিক আমাকে। তো এরকম চেঞ্জ হয়। তো এখন এই টাইমটা আমি যেহেতু ফ্রি আছি, এই টাইমটা আমাদের ঘুরোঘুরি, ইউরো ট্রিপ বা সবাই সবার জায়গা থেকে, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আপনার কতটুকু পারেন, খালি যে ট্রিপ দেওয়া তা না, বাসার মধ্যেও কোয়ালিটি টাইম স্পেন্ডিং, যেটা আমরা খুব কমন বলি, যে একসাথে টাইম স্পেন্ডিং, আমরা মনে করি যে দুজন দুই দিকে হয়ে ফোন ঘুতালাম, এটা টাইম স্পেন্ড করা হলো, এটা তো হলো না। কোয়ালিটি টাইম স্পেন্ডিং হতে পারে যে হঠাৎ করে সে ছোটবেলার গল্প শুরু করলো, হ্যাঁ, তার খুব কাছের গল্প, তখন আমার ফোনটার হাত থেকে রেখে দিতে হবে, ফেসবুক করাটা বন্ধ করতে হবে, যে আমি তো ফেসবুক তো দৌড়ায় চলে যাচ্ছে না, আমি এটা হাফ অ্যান আওয়ার পরেও করতে পারি, আমি অনলাইন শপিং এগুলা আবার ওই পেজে আবার ক্লিক করে যেতে পারবো। সো যেহেতু ছোটবেলার কথা বলছে, আমি একটু কাছে যে শুনি তো কি বলছে, ওখান থেকে কি মেসেজটা আমি পাই, বা ওর কোথায় কষ্ট, বা কোন মামা ওকে বকা দিয়েছিল ওটা মনে রেখেছে। এই যে আমি তাকে দেখিনি যে সময়, ওই সময়গুলোর ভাগিদার হওয়া, অনুরূপভাবে আপনি যখন তারটা 10 বার শুনবেন, আপনিও তখন বলতে গেলে সেও একবার শুনবে, যেহেতু আমার সব কথা মনোযোগ দিয়ে শুনে। বা আপনি তখন বলতে পারবেন, কি ব্যাপার, তোমার বাবা আমার গল্প আমি এত সুন্দর করে শুনি, তোমার ফ্রেন্ডকে আমি চিনিও না, তার জন্য গিফট পাঠালাম, আর আমার ফ্রেন্ডের গল্প তুমি শোনার সময় দেখি অফিসের কাজ করো, হু 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 করো, তখন তোমার ওই রাইটটা চলে আসবে এটা বলার, এবং যখন বলবা এবং তার ব্রেনে সেটা ঢুকবে। তো আমার ওই রোল মডেলটা হতে হবে, তারপর আমি তাকে ঠিক করব, কথা বলবো বা ভুলগুলা ধরিয়ে দিব। আমি রোল মডেল হলাম না, খালি খিটখিট খিটখিট করলাম, এটা আসলে ইট ডাজন্ট ওয়ার্ক। আমি দেখেছি ইট ডাজন্ট ওয়ার্ক, বিকজ এই ভুলগুলো আমিও বেশ কিছু করেছি ছোট বয়সে, এখন আর করতে চাই না। এখন যতটুকু বুঝি আমি বেস্ট ভাবে থাকতে চাই আমার লাইফে, যে কদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন। অবশ্যই, ইনশাআল্লাহ আপু। আমি যেটা মনে করি আপু, যে কোনো সম্পর্কে না এফোর্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই এফোর্টটা হচ্ছে আমার দিক থেকে যাতে হয়। আমি পার্সোনালি বিলিভ করি, আমি যে জিনিসটা চাই, আমি আমার পার্টনারের কাছে, আমার ওয়াইফের কাছ থেকে চাচ্ছি যে সে আমার কেয়ার করুক, সে আমাকে বুঝুক, বা আমার না বলা কথাটা যে বুঝতে পারে, সেরকম আমি একটা বডি ল্যাঙ্গুয়েজ করছি। আমার নিডটা হচ্ছে সে আমাকে বুঝবে, আমি কি তাকে বুঝি কিনা, মানে আমি তার কথাগুলো বুঝতে পারছি কিনা। এবং স্পেশালি যারা কিনা দুজনেই জব করে এবং টাইম ডিউরেশন ডিফারেন্ট হয়, আমি রাত 10টায় বাসায় ফিরি, আমার ওয়াইফ ফিরে হচ্ছে সন্ধ্যা 6টায়। সমস্যাটা এখানেই হয়ে যাচ্ছে। সে বলবে, তুমি এসে তো ঘুমায় পড়তেছো, তোমার তো এখন মানে ভালো লাগতেছে না, এই যে তুমি লাইভ করতেছো, লাইভ করার সময় তুমি খুবই চাঙ্গা, লাইভে তুমি কেন ঝিমায় পড়তেছো। দ্যাটস দ্য পয়েন্ট, আমি আমার লাইফে এনার্জিটাকে তাকে দিচ্ছি কিনা। কোয়ালিটি টাইমে এমনটা যেতে হয় যে ওই সময়টা আমি খুব এনার্জেটিক নিয়ে তার সাথে কথা বলছি, তার সাথে যেটা আই কন্ট্যাক্ট করছি। অনেক ক্ষেত্রে দেখা যায় সাইকোলজিস্ট ভাই আপনি তো বলছেন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, আমরা তো কফি খাচ্ছি, বাট খুবই লেথার্জিক, তার মধ্যে কোনো আগ্রহ নাই। সো যেই কাজে আপনার আগ্রহ নাই, তাহলে কিভাবে সে আপনার সাথে থাকবে, কিভাবে আপনার কথাগুলো শুনবে। সো আমরা যা চাই তাই আগে দিচ্ছি কিনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। থাকে না যে আমার যদি কারোর সাথে কোনো একটা ডিসএগ্রিমেন্ট থাকে অন কোর ভ্যালুজ, একদম ভিতরের বেসিক কোথাও যদি ডিসএগ্রিমেন্ট থাকে, ওখান থেকে কি মেন্টাল বন্ডিংটা অত সুন্দর হয় না। বিকজ মানে আমরা এতই বেশি পার্থক্য আমাদের দুইজনের মধ্যে, এরকম থাকে না, অনেক কাপল আছে। তো আমার কাছে মনে হয় যে এরকম হতেই পারে, পার্থক্যটা মিনিমাইজ করে একটা মাঝখানে আনা উচিত। বা থাকে না সেম ইন্টারেস্ট, যেমন বলি, যেমন হচ্ছে আমি মানে এই যে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি মুভি, আই ডোন্ট লাইক ইট, যদিও নেটফ্লিক্স এগুলো ট্রেন্ডিং, আমি এগুলো অ্যাবসলিউটলি হেট করি। কারণ আমি মুভি দেখি বা আমি নেটফ্লিক্স খুলি হচ্ছে ভালো টাইমের জন্য, হ্যাঁ, শান্তি, প্রশান্তি, সুন্দর জামা কাপড়, শান্তিময় ব্যাকগ্রাউন্ড মিউজিক, সুন্দর সিনারিও, ওই গলা কাটা রাক্ষস পিশাচ, এগুলো আমি আই ডোন্ট লাইক। বাট ফারহান এগুলা দেখে, এখন আমি জোর করেই মাঝে মাঝে দেখি। তো দেখতে দেখতে এখন না এই 2-4 বছর এটা অভ্যাস হয়ে গেছে। এখন দেখা যায় আমিও বলে, আচ্ছা ওটা তো আসলো একই টাইপের, হ্যাঁ, সিরিয়াল কিলারের, চলো দেখি। তো এটা আমার মধ্যে একটা পরিবর্তন হয়েছে না, হয়েছে তো অ্যাডজাস্টমেন্ট তো, কিন্তু এটা তো আমার ভালো লাগতো না। এখনো যে খুব লাগে তা না, এখন শুয়ে গেছে, কিন্তু এটা আমার ভালো লাগতো না। এখন আমি যদি বলি আমি এই রুমে এমিলি ইন প্যারিস দেখি আর তুমি এই রুমে আরেকটা কাটাকাটি দেখো, হয়তো না, সুন্দর হয় না। একদিন 2 দিন দেখা যায়, সবসময় তো একসাথে চিপকা থাকারও কিছু নাই। বাট মানে ইন্টারেস্ট গুলা সেম হওয়াটা খুব ইম্পর্টেন্ট। যেমন ফারহা, আমার হাজবেন্ড বোলিং লাইক করে, আমি এটা তো লাইক করি না, আমি ব্যাডমিন্টন লাইক করি। বাট আমি ওর সাথে বোলিং এ যাই, যেতে যেতে এখন আমার মজা লাগে। আমরা এখন ওয়েট করি কবে উইকেন্ড হবে আমরা বোলিং এ যাব, হ্যাঁ, বিকজ ওর সাথে আমার কম্পিটিশন হয়।
তো ওই ইন্টারেস্টে একটু সেম করাটা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ তো ও এনজয় করবে না। তোমার পার্টনারের বেস্ট ফ্রেন্ডদেরকেও ফ্রেন্ড বানানোটাও ইম্পর্টেন্ট। তখন আমরা ওই গেট টুগেদারে যেতে মজা পাবো, ভালো লাগবে, যখন সম্পর্ক ভালো থাকবে। এবং যখন তুমি তার ফ্রেন্ডসদের খাওয়াবা, আপ্যায়ন করবা, যাবা, কথা বলবা, ওরা গায়ে স্টক করবে, তুমি না শোনার ভান করে একটু হাসবা, আচ্ছা ঠিক আছে করো, সমস্যা নেই, পোলা পাইন একসাথে হয়েছে, ও তখন তোমাকে কনসিডার করবে। ও তখন তোমার চুরি ফিতার গল্প শুনে ওইরকম বিরক্তিকর একটা লুক দিবে না, বিকজ ছেলে মেয়ে তো আলাদা, আমাদের টপিক তো আলাদা। হ্যাঁ, এখন যেহেতু হাজবেন্ড ওয়াইফ আল্লাহ নিয়ম করেছে ছেলে মেয়েই হতে হবে, নাহলে হারাম হয়ে যাবে, তাইলে কি করলে ভালো হয় বাবা সেটা করো। এবং এক একটা রিলেশনে এক এক রকম স্যাক্রিফাইস থাকে, এক এক রকম স্ট্রাগল থাকে। আমার সাথে আপনারটা মিলবে না, আপনার সাথে আরেকজনেরটা মিলবে না, তো আপনি এটা ফাইন্ড আউট করেন এবং ব্যস্ত দেন। আর আরেকটা জিনিস, ভালো মানুষ নির্বাচন করাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বিয়ের সময় করি না। আমরা বিয়ের সময় টাকা দেখি, কয় কাঠা প্লট আছে এটা দেখি, হ্যান্ডসাম নাকি, বিএসসি দাঁড়ালে সবাই বলবে নাকি যে ভাই হেভি হট অ্যান্ড হ্যান্ডসাম একটাকে ধরে না তো জোস, এই মেয়েটা কই থেকে পেলো, এইরকম একটা মাথায় থাকে। বিয়ের দিনটা মাথায় থাকে, বিয়ের পরের কিছু আর মাথায় থাকে না। রাদার আমি একটা ভালো মানুষকে পিক করি, একটা ভালো মানুষ কখনই খুব খারাপ কাজ করতে পারে না, বা তাকে ফিরিয়ে আনা যায় করলেও, বা তাকে বোঝানো যায়, তার ইমোশনে হাত দেওয়া যায় যে দেখো এটা ভুল করছো, তো অন্যায় হয়ে যাচ্ছে। ও তখন না বুঝলেও রাতে যখন মাথা ঠান্ডা হবে বুঝবে। তো আমরা তো বিয়ের সময় কারোর প্রায়োরিটি লিস্টে আমি দেখি না যে ভালো মানুষ লাগবে, খালি এই লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে। তো এইসব দিয়ে তো 2 দিন পর তো সংসারে অশান্তি হবেই, হয় এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সও হবে, আমারও হবে, তারও হবে। আপু একটা বিষয় আমি বলি, সেটা হলো বিয়ের আগে আপনি যেটা বললেন আমরা হ্যান্ডসাম ছেলে দেখি, সুন্দরী মেয়ে দেখি, কত টাকা ইনকাম করে দেখি। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে বিয়ের পরে আমি কোন রোলটা প্লে করব, তুমি কোন রোলটা প্লে করবা। কিছু কিছু ছেলে চায় যে তার ওয়াইফ হচ্ছে সাংসারিক বউ হবে, সে ঘর সামলাবে, এটা কিছু কিছু ছেলের ডিমান্ড। এটা ভালো বা খারাপ দিয়ে ডিফাইন করা যায় না। আবার কিছু কিছু মেয়ে থাকে যে না, আমি সংসারে কোনো কাজ করব না, আমি শুধু জব করব, ক্যারিয়ারে ফোকাস থাকবো, এন্ড আমরা দুজনে একসাথে জব করব। এটাও ভালো খারাপ বলে কোনো মানে ডেফিনেশন হয় না। একজনের ড্রিম থাকতে পারে, উইশ থাকতে পারে। এখন একটা ছেলে একটা মেয়ের ভালোবাসার সম্পর্ক হলো, এন্ড তারা বিয়ে করলো, কিন্তু তারা জানে না যে মেয়েটা ক্যারিয়ার ফোকাসড। মেয়েটাও জানে না, মেয়েটা বুঝতেছে যে কিভাবে আমাকে তো ঘর থেকে বের হতে দিচ্ছে না, আমাকে তো জব করতে দিচ্ছে না। এন্ড ছেলেটা বলে কি ব্যাপার, তুমি বাইরে তো যেতে চাও কেন, তুমি জব করো কেন, আমি তো যথেষ্ট ইনকাম করতেছি, আমি তো অনেক ইনকাম আছে, তোমাকে কেন বাইরে যেতে হবে। মেয়েটা বলছে আমি তো টাকার জন্য যাই না, আমার একটা সোশ্যাল আইডেন্টিটি দরকার। আমি এত কষ্ট করে সাইকোলজিস্ট হয়েছি, লেটস এক্সাম্পল, আমি এত কষ্ট করে ডক্টর হয়েছি, আমি এত ইঞ্জিনিয়ার পাস করেছি, ইঞ্জিনিয়ারিং পাস করেছি, আমি কি ঘরে বসে থাকবো? সো এই যে বেসিক একটা জায়গা, যে প্রেমের সময় তো আমরা বাইরে ফুচকা খাচ্ছি, ঘুরছি ফিরছি, আমার কিন্তু রেসপন্সিবিলিটি ওখানে শেষ। কিন্তু যখন 24টা ঘন্টা আমরা একসাথে থাকার প্ল্যান করছি, সারা জীবন থাকার প্ল্যান করছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট যে আমি আমার ওয়াইফকে আসলে কিভাবে দেখতে চাই, এন্ড যে মেয়েটাকে আমি বিয়ে করছি সে আসলে কিভাবে থাকতে চায়, এটা ম্যাচ করা খুব ইম্পর্টেন্ট। অফকোর্স এটা আসলে আমার তো মনে হয় যে বিয়ের আগের সময়ে আমরা সবাই ফেক থাকি। ফেক থাকি মানে খালি সুবিধাজনক ব্যাপারগুলো দেখাই, সুবিধাজনক ব্যাপারগুলো দেখাই না। উল্টা করা উচিত, তোমাকে আমার বোঝানো উচিত যে ভাই আই এম ট্রাবল। হ্যাঁ, এরপর যদি সে আমাকে নেয়, সে দেখবে আমি একটা মহব্বতে অবস্থা সিচুয়েশন তৈরি করছি। আমরা করি উল্টাটা, আমার 20 থাকলে আমরা বলি আমাদের 40 আছে, তারপর যে দেখে যে 20ও নাই, সংসারের চাপাচাপিতে ওটা যে দাঁড়িয়েছে 7, গ্যাঞ্জাম শুরু হয়। রাদার থাকে না, আমরা খুব কথা বেশি বলি, কাজ করি না। রাদার তুমি তোমার টাফ সাইডটাই দেখো, আমার কাছে তাই মনে হয়। হ্যাঁ, অনেক আমরা ইনফরমেশনও কিন্তু চাইলে তোমাকে আমি বলতে পারি আমি রাতে ফিরেছি বাসায়, আবার চাইলে বলতে পারি আমার কাজ শেষ হয়েছে 1:30, আমি রাতে 2:30টায় ফিরেছি। যখন প্রেমের ফেজ থাকে আমরা বলি কি এই তো রাতে ফিরলাম, খেলাম। তোমার তখনই বলতে হবে আমি রাত 2:30টায় আসি, আমার 1:30টার সময় রাতে কাজ শেষ হয়। ছেলে বুঝে নেবে সে আগাবে নাকি আগাবে না। ছেলেরও সেম,
যে ভাই আমি আর্মি অফিসার, আমার বিভিন্ন জায়গায় পোস্টিং, আমি সারা জীবন ঢাকা ক্যান্টনমেন্টে থাকতে পারবো না, তোমার সাথে বনানী গুলশানের রেস্টুরেন্টে বসতে পারবো না, আমার খাগড়াছড়ি যেতে হবে, আমার বান্দরবান যেতে হবে, আমার ডাকলেই বগুড়ায় দৌড়ে যেতে হবে, তোমার একটা ভ্রাম্যমান জীবন হবে, ট্রাঙ্কের মধ্যে জীবন হবে। এগুলা করি উল্টা। আর্মি অফিসার মানে এই না খালি সেনাকুঞ্জে দাঁড়িয়ে বিয়ে করলাম, একটা র্যাঙ্ক থাকলো আর আর্মির গাড়িতে করে করলাম। আমার ফাদার যেহেতু আর্মি অফিসার ছিলেন, আমি এগুলাই দেখেছেন, এগুলাই বলছি। হ্যাঁ, তো এই জন্য এই ব্যাপারগুলা বোঝা, ক্লিয়ার করা খুব ইম্পর্টেন্ট যে আমি এমন, নাও ডিল উইথ ইট। হ্যাঁ, আমি এই ব্যাপারগুলাতে সবসময় খুবই সোচ্চার, খুবই ইয়ে থাকে, এবং আমি এত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি যে অনেক ছেলে মানে কনফিউজড হয়ে দৌড়ে পালিয়েও গেছে। আমার এরকম অনেক পাত্র আছে, আমার এরকম অনেক পাত্র আছে যারা যে ও এত স্ট্রেট ফরওয়ার্ড কেন, হ্যাঁ, বা এটা এভাবে কেন বলছে, আমিও তো এটা করবো না, বাট আমি বলছি যে এরকম হতে পারে, সিচুয়েশন ডিমান্ড করলে আমি করতে পারি। তো কেন? কারণ এইগুলা বাদ দিয়ে যে থাকবে সে সাহসী হবে, তার আমাকে হ্যান্ডেল করার ক্ষমতা আছে। আমি স্মার্ট হলে আমার হাজবেন্ডের স্মার্টার হতে হবে, দুজন মিলে স্মার্টেস্ট সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। তো আমরা তো বললাম না যে সৎ থাকাটা খুব দরকার, নিজের কাছে, সামনের মানুষের কাছে, প্রত্যেকের কাছে। আমরা যখন কথা বলছি আমাদের অডিয়েন্সের কাছেও আমাদের সৎ থাকা উচিত, কারণ আমরা সেলিব্রিটিদের দেখি বড় বড় কথা এখানে বলছে, ক্যামেরা অফ, ওনাদের ল্যাঙ্গুয়েজই চেঞ্জ, বডি ল্যাঙ্গুয়েজ তো নগদে চেঞ্জ, ঠিক উল্টা কাজ করছে। সম্মান তো আসে না এগুলা দেখে। যেমন আমি সারা জীবন যেহেতু শো হোস্ট করেছি, সব সেলেবরা আমার পাশে বসে বসে ইন্টারভিউ দিয়ে গেছেন, আমি ওনাদেরকে বলতে শুনেছি মানুষের সাথে ভালো ব্যবহার করা খুব জরুরি, অডিয়েন্সের ভালোবাসা খুব ইম্পর্টেন্ট। তারপর হঠাৎ করে ক্যামেরা বন্ধ হয়ে গেল, লাইভ শেষ, উনি আরে বেটা এটা কেন করলি না, গালাগালি করছে। আমার কি সম্মানটা থাকে? আমি যে স্যার হয়ে জি তাইলে আসি, দেখা হবে, যে তাও এখন এটা আমি জানি না, আমাদের এখন ম্যাক্সিমাম মানুষেরই অনেক সমস্যা। আমার মাঝে মাঝে নিজেকেও অ্যাবনর্মাল লাগে যে এগুলা কি নর্মাল, বিকজ 99% মানুষ আমি এখন এরকমই দেখি। সলিড মানুষ আমি অনেক কম দেখি। সলিড মানুষ যে যেটা করছে সেটাই বলছে, সেটাই ভাবছে, সেটাই দেখাচ্ছে, অতিরঞ্জিত কিছু নাই, খুব কম। এখন আই ডোন্ট নো এটার শেষ কোথায়। আপু একটা শেষ যদি বলি না, তাহলে আমাদের আসলে জেনুইন হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি আমার দিক থেকে জেনুইন যতটুকু হব, আমার পার্টনারও হবে, এন্ড আলটিমেটলি এই সোসাইটিতে একটা রিফ্লেকশন পড়বে। মানে আমি সারাদিন বলছি যে ভাইয়া আপনি রাত জাগবেন না, বাট আমি যদি প্রতি রাত জেগে থাকি তাহলে কিন্তু আলটিমেটলি আমি আমার জায়গা থেকে জেনুইন না। আমি আজকে এই যে 12টা 40 পর্যন্ত লাইভ করছি, এটা আজকের দিনের জন্য এক্সেপশনাল, বিকজ আপুর সাথে আমার টাইম ম্যাচ করতে হচ্ছে। ইটস এক্সেপশনাল কেস, যেটা আমি ক্লায়েন্টদেরকেও বলি। কিন্তু আমি যদি এমনটা করি যে আমি বলছি মর্নিং ওয়াক করেন, বাট আমি নিজে মর্নিং ওয়াক করি না, সো আই এম নট আ জেনুইন পারসন। আমি বলছি যে আপনি ভাইয়া বিয়ে করার আগে এগুলো দেখবেন, বাট আমি নিজে এগুলো করছি না। আমি আমার ওয়াইফকে বলছি তুমি এটা করো, তুমি পর্দার মধ্যে থাকো, লেটস এক্সাম্পল আমি বলছি পর্দার মধ্যে থাকো, বাট আমি নিজে মানে একটু টাইট ড্রেস পরা মেয়েদের দিকে তাকিয়ে থাকছি, আমি কিন্তু নিজে পর্দা করছি না। আমি চাচ্ছি যা আমি তা যদি না করি তাহলে আলটিমেটলি লাইফে হ্যাপিনেসটা আসবে না। হ্যাপিনেস ডিপেন্ড করে ছোট ছোট জিনিসে। লাভ জিনিসটাও কিন্তু ছোট ছোট জিনিসের মধ্যে ডিফাইন করা যায়। ট্রু, আমি তোমার সাথে কমপ্লিটলি এগ্রি করি। জি থ্যাংক ইউ সো মাচ। আমারও বরাবরের মতোই খুব ভালো লাগে যে কারোর সাথে ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে কথা বলতে। আমি আমার অডিয়েন্সকে রিচ করতে পারি, তুমি তোমার অডিয়েন্সকে রিচ করতে পারো। এখান থেকে একজনও যদি উপকার পায় বা মাথাটা খুলে বা মনে হয় এই টপিক এটা তো আসলে ইম্পর্টেন্ট, আমি একটু ট্রাই করি, ওখান থেকে আমরা আসলে দোয়া পাবো, হ্যাঁ সোয়াব পাবো, বুঝবো না ওটা আনসেন। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং আমরা সবাই আসলে সৎ হই প্রত্যেকটা কথায় কাজে, তাইলেই দুনিয়া অনেক সুন্দর। দ্যাটস অল।